পর্ব ২ প্রধান সমস্যা। পূর্বের পাঠে আমরা দেখেছি কিভাবে ডোপামিন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাও আবার যুগান্তকারী বিবর্তনের দৃষ্টিকোণ থেকে। এই অংশে আমরা আলোচনা করব কেন এই নিউরোট্রান্সমিটার ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং আজকের সমাজে কিভাবে আপনি ডোপামিনের জাল থেকে নিজেকে রক্ষা করবেন। নিউরোট্রান্সমিটার আরও চাই। আপনি ডোপামিনকে এমন এক অণু হিসেবে ভাবতে পারেন যা আপনি আরও বেশি করে চাচ্ছেন। এর কারণ হচ্ছে আপনার পরিবেশ বা ক্রিয়া। যখন আপনার মস্তিষ্ক ডোপামিন নিঃসৃত করবে তখন আপনি সহসাই দ্রুত আবারও একই অনুভূতির সাক্ষাৎ পেতে চাইবেন। এমনকি এই স্বক্ষমতাশালী পদ্ধতি আরও বহু আসক্তির ক্ষেত্রেও একইভাবে কাজ করে। এর বদলতেই মাদকসেবী এবং মদ্যপরা প্রতিনিয়ত ডোপামিনের নিঃসরণ ঘটিয়ে থাকে। এভাবেই তারা দিনকে দিন এসব উদ্দীপনা সহ্য করার এক অসীম ক্ষমতা অর্জন করে। ফলশ্রুতিতে তাদের আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি উদ্দীপনা জাগ্রতকারী মাদকের দরকার হয়। যত যাই হোক, আসক্তি যে শুধু মাদক অথবা মদে সীমাবদ্ধ তাও কিন্তু নয়। সত্যতা হলো অনেক কাজই আসক্তিময় হতে পারে। উদাহরণস্বরূপ জুয়া, যৌনাচার, বাজার, ভাবনা, ভিডিও গেমস, শরীরচর্চা, কাজ। আপনি কোনটিতে আছেন? আপনি বর্তমানে কোনটিতে আসক্ত? যদি এমন কোনো কাজ থাকে যা করাবিহীন আপনি আপনার দিনটিকে শেষ করতে পারেন না, তবে তাতে আপনি একটু হলেও আসক্ত। সৌভাগ্যজনকভাবে আমরা সামনেই দেখব কোন কোন উপায়ে প্রতিদিনের এমন উদ্দীপনাময় কাজগুলোকে সীমাবদ্ধ করা যায় এবং অতিরিক্ত উদ্দীপনাময় কিংবা আকাঙ্ক্ষার কাজগুলোকে কমিয়ে আনার মাধ্যমে প্রাকৃতিকভাবেই আমরা আমাদের লক্ষ্য এবং ক্রিয়াশীলতাকে কিভাবে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। এখন দেখা যাক কিভাবে আজকের পৃথিবীতে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি দেখা যাক কিভাবেই বা আপনি কোনো নির্দিষ্ট কাজের মাধ্যমে পুনরায় আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন। কর্ম পদক্ষেপ। আপনার আপন কার্য নির্দেশিকা ব্যবহার করুন। পূর্বের এমন একটি পরিস্থিতির কথা ভাবুন যখন কোনো নির্দিষ্ট কাজ কোনোভাবেই বন্ধ করতে পারছিলেন না। এমন কোনো কাজ ছিল কি যা করা ছাড়া একটি পুরো দিন কাটাতে পারতেনই না? এটিও লিখে রাখুন। আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হচ্ছে। আপনার লক্ষ্যবিন্দু একটি দুষ্প্রাপ্য সম্পদ, আর এজন্যই বিপণন ব্যবসায়ীরা শত কোটি ডলার শুধু আপনার মনোযোগ আকর্ষণের জন্য ব্যয় করে চলেছে। আপনাকে আটকে রাখতে কত শত মোবাইল অ্যাপস যে সাজিয়ে রাখা হয়েছে। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভালোভাবেই জানে আপনি যত বেশি সময় এসবে ব্যয় করবেন, বিজ্ঞাপনের মাধ্যমে তারা তত বেশি অর্থ কামিয়ে যাবে। সম্ভবত তাদের সাম্প্রতিককালের সবচেয়ে বড় যুগান্তকারী আবিষ্কারটি হচ্ছে নোটিফিকেশন। আপনি কি বলতে পারবেন ঠিক কতবার কোনো একটি অ্যাপসে শুধুমাত্র নোটিফিকেশনের লাল চিহ্নটি দেখতে ঢুকেছেন? অজান্তেই কতটা সময় নষ্ট করে ফেলেছেন জানেন? তা যদি বছরে 100 ঘন্টারও বেশি হয় আমি অবাক হব না। এবং ধন্যবাদ সেসব যুগান্তকারী অত্যাধুনিক গাণিতিক যুক্তি বা অ্যালগোরিদমের, যেসবের উপর ভর করে প্রতিষ্ঠানগুলো আমাদের দারুণভাবে আটকে রেখেছে। একটি বইয়ের দোকানের সুপারিশ তালিকা থেকেও অ্যামাজনের বইয়ের তালিকা আরও বেশি নির্ভুল এবং বিস্তৃত, যা বইয়ের দোকান কখনোই তৈরি করতে পারবে না। একইভাবে ইউটিউবের সুপারিশ তালিকাও দারুণভাবে সাজানো, আর ফেসবুকের গ্রাহক অনুসন্ধান তো আরও বেশি মুগ্ধকর। একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে নিম্নের পরীক্ষাটি করে দেখতে পারেন। আপনার ফেসবুকের ওয়ালে যান, এবার সুপারিশ অংশে থাকা কিছু একই বিষয়ের ভিডিও পরপর দেখতে থাকুন। এরপর যাচাই করুন কি হয়। কোনো একদিন আমি বাস্কেটবল খেলার একটি ভিডিও দেখেছিলাম। এর পরপরই আমি এমন সব সুপারিশ তালিকা পেতে লাগলাম যেন আর একটি ভিডিও তো দেখাই যায়, এবং আমিও দেখে ফেললাম। এরপর আমি আরও একটি ভিডিও দেখা শুরু করলাম। এভাবে চলতেই থাকলো। এখন এসব বাস্তব বুদ্ধিসম্পন্ন গাণিতিক যুক্তি তৈরির কিছু সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে।
এর একটি বড় সুবিধা হলো এটি সেসব ভিডিওগুলোকেই আপনার সামনে উপস্থিত করবে যেগুলো আপনি আসলেই চাচ্ছেন। আর এর সবথেকে বড় অসুবিধা হলো সেই ফাঁদেই আপনাকে আটকে দেবে, যে ফাঁদ আদি অনন্ত চলমান। একটি ভিডিও দেখুন, শেষ করুন, আবার দেখা শুরু করুন। এক মুহূর্তের জন্য তথ্য আহরণ এবং প্রিয় মানুষের সাথে যোগাযোগের মাধ্যমটি আপনাকেই নিয়ন্ত্রণ শুরু করবে। এভাবেই এসব আপনার লক্ষ্যবিন্দু ছিনিয়ে নিয়ে যায় এবং আপনাকে অক্রিয়াশীল একজন মানুষে পরিণত করে ফেলে। ফলশ্রুতিতে দেখা যায় অস্থিরতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব বার্তা দারুণ একটি উদাহরণ আপনার মস্তিষ্কের ধারাবাহিক কার্যধারাকে ছিনিয়ে নেওয়ার। যখনই আপনি কোনো অ্যাপস থেকে আসা বার্তা দেখতে পান, আপনার অবচেতন মন কোনো না কোনো পুরস্কারে পুরস্কৃত হওয়ার আশায় উতলা হয়ে যায়, তা যাচাই করতে উড়ে যায়। আর এই উড়ো মনেই নিঃসৃত হয়ে যায় আপনার মস্তিষ্কে থাকা ডোপামিন। যদিও এসব আপনাকে সুখী করতে পারে না, অন্ততপক্ষে দীর্ঘ সময়ের জন্য তো নয়ই। মনে রাখবেন, ডোপামিন মোটেও একটি আনন্দদায়ক পদার্থ নয়। এটি একটি নিউরোট্রান্সমিটার, যা তখনই সক্রিয় হয়ে যায় যখন আপনি সম্ভাব্য কোনো আনন্দধারায় ভেসে যেতে উতলা হয়ে পড়েন, এবং এই সম্ভাব্য আনন্দের আনন্দ সাময়িকেরই। নিচে আরও কিছু মাধ্যমের কথা উল্লেখ করা হলো যার মাধ্যমে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হতে পারে। যখনই আপনি আপনার মেইল চেক করতে বসে যান, আপনি জেনে হোক আর না জেনে হোক প্রত্যাশা ঠিকই করেন কোনো এক মেইলে অন্তত পুরস্কার বা কোনো সম্মানে থাকুক। এবার এটি হতে পারে কোনো বন্ধুর বার্তা বা দারুণ কোনো খবর। যখনই আপনি পরিসংখ্যান দেখেন, এটি হতে পারে কোনো বিনিয়োগ বিচিত্রা অথবা নিজের ওয়েবসাইটের দর্শক সংখ্যা। আপনি সহসাই এমন সংখ্যায় আশা করেন যা আপনাকে উৎসাহিত করবে, আর অনিশ্চয়তা তো মানুষকে আরও বেশি উৎসাহিত করে তোলে। যখনই আপনি ইউটিউব দেখতে থাকেন, আপনি আশা করেন কোনো দারুণ এবং উদ্দীপনাময় ভিডিও আপনার চোখের সামনে এসে উপস্থিত হবে। যখনই আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পদচারণা করবেন, যেমনটা ফেসবুক, টুইটার অথবা ইনস্টাগ্রাম, সব জায়গায় আপনি আশা করতে থাকেন লাইক, কমেন্ট সহ আরও কত কিছু। এমনকি বন্ধু বান্ধব থেকে বার্তা বা মজাদার কোনো ভিডিও অবধি সবই আশার খোরাক। যখন আপনি উপরের কোনো একটি কাজের সাথেও সম্পৃক্ত থাকছেন, তখন ঝুঁকিতে শুধু আর অতি উচ্চ উদ্দীপনাতে সীমাবদ্ধ নেই, তা বরং আপনাকে হতবিহ্বল করে তুলেছে। ফলস্বরূপ আপনি আপনার লক্ষ্যবিন্দুতে দৃষ্টিপাতের ক্ষমতাই হারিয়ে ফেলেছেন। যারাই সফলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকতে পেরেছে, তারা খুব অল্প দিনেই বুঝতে সক্ষম হয়ে গিয়েছে যে এসব কতটা সময় চুরি করে এবং জীবনের মূল লক্ষ্য অর্জনে বাধা দেয়। আপনার কি খবর? আপনি কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনিয়ে নিতে দিচ্ছেন? খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। এক সময় খাবারের খোঁজে শিকার করতে বের হওয়া আমাদের ক্রিয়াশীল জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল। ক্ষুধা, পাশাপাশি সেই খাবারকে দারুণ আকাঙ্ক্ষার বস্তু মেনে পুরস্কার হিসেবে গ্রহণ করা আমাদের জীবনের কার্যাবলীর অন্যতম নিয়ন্ত্রক। এবং যেসব খাবার আমাদের কল্পনার প্রবণ আনন্দ প্রদান করে, সেগুলো সবই উচ্চ মাত্রায় পুষ্টিকর, সুস্বাদু এবং প্রায়শই চিনিযুক্ত। পটসড্যাম জার্মানির ইনস্টিটিউট অফ হিউম্যান নিউট্রিশনের অধ্যাপক সুসানে ক্লিজের মতে, মিষ্টির প্রতি আমাদের লালসা সহজাত প্রবৃত্তি। চিনি আমাদের মস্তিষ্কে ডোপামিনকে নিঃসৃত করে এবং এর মাধ্যমে আমরা ভালো অনুভব করি। তিনি লিখেছিলেন, গবেষণায় এসেছে চিনি এবং চর্বি দুই মস্তিষ্কের পুরস্কৃত হওয়া এবং উদ্দীপনাকে জাগ্রত করে তোলে। এই জন্যই ব্যাপারটি মোটেও অবাক করার মতো নয় যে কেন আমরা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় চিনি এবং চর্বি জাতীয় খাবার রাখি। সে যাই হোক, বর্তমান দিনে আমরা অধিকাংশই নানান ধরনের ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করি। যদিও আমাদের এখনও আহারের প্রয়োজন পড়ে, তবে সে তাগিদ অন্ততপক্ষে আমাদের পূর্বপুরুষের জঙ্গলে বের হয়ে যাওয়ার মতো অতটাও জোরালো নয়। আমাদের শুধু বাসার পাশের দোকানটিতে পা রাখতে হয়, যা প্রয়োজন
তারই আয়োজন। সেই প্রাচীনকালের মতো উদ্যম প্রয়াস চালানোর কোনো প্রয়োজনই পড়ে না। আমাদের অনেকের কাছেই প্রয়োজন মাফিক খাবার রয়েছে, তবুও আমাদের জৈবিক সমীকরণ এখনো পূর্বের মতোই উতলা হয়ে পড়ে। এখনো সমৃদ্ধ সব খাবার দাবার দেখলে আমরা আত্মহারা হয়ে যাই। এখান থেকেই খাদ্য শিল্পের সূচনা। এই শিল্পে বিপণন ব্যবসায়ীরা শত কোটি ডলার শুধু আমাদের উৎসাহিত করার জন্যই ব্যয় করে চলেছে, অন্ততপক্ষে যাতে আমরা তাদের পণ্য ক্রয় করি। তারা আবিষ্কার করেছে সকল খাবারের সাথে চিনি যোগ করার মাধ্যমে শুধু স্বাদই বৃদ্ধি পাচ্ছে না, বরং খাবারের প্রতি আমাদের আকর্ষণও সমান তালে বাড়ছে। এই কারণেই যদি আপনি যে কোনো পণ্যের প্রস্তুত প্রণালীর দিকে দৃষ্টিপাত করেন, দেখবেন প্রায় সকল কিছুতেই চিনি খুঁজে পাবেন। যাই হোক, আমার উল্লেখ করা প্রয়োজন, চিনি ঠিক কতটুকু আসক্তির উৎস এ ব্যাপারে বেশ বিতর্ক রয়েছে। কিছু অনলাইন প্রবন্ধে দেখতে পাবেন যে তারা উল্লেখ করছে এটা কোকেনের মতোই আসক্তিকর, তবে আদতে ব্যাপারটা এমন নয়। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক রবার্ট লাস্টিং বলেন, চিনি আসক্তিকর তা ঠিক আছে, তবে তা সর্বোচ্চ তামাকের মতোই হবে, কোনোভাবেই ড্রাগসের মতো হবে না। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিয়াউদ্দিন লিখেন, মস্তিষ্কের যে অংশটি পুরস্কারের আশায় উতলা হয়ে থাকে, ঠিক সে অংশটি খাদ্য গ্রহণ এবং মাদক গ্রহণের সময় একই প্রক্রিয়ায় সক্রিয় থাকে। তবে চিনির কাজ তো দূরে থাক, মাদকই এর প্রক্রিয়া দখল করে বসে থাকে। কিংস কলেজ লন্ডনের পুষ্টি ও খাদ্যাভ্যাস বিভাগের অধ্যাপক টম স্যান্ডার্স লেখেন, চিনিকে এভাবে মাদকের সাথে তুলনা করা বোকামি বই কিছু নয়। তিনি আরও বলেন, যদিও এটা সত্য যে চিনির প্রতি ভালো লাগা এক ধরনের অভ্যাসকে গড়ে তোলে, তবে তা কোনোভাবেই কোকেইন বা আফিমের সমপর্যায়ের আসক্তি নয়। চিনি খাওয়া বন্ধ করলে মাদক সেবন বন্ধের মতো লক্ষণ দেখা যায় না। উপসংহারে বলতেই হয়, মানবজাতির মধ্যে প্রাকৃতিকভাবেই চিনি এবং চর্বির প্রতি আলাদা লালসা বেশ স্বাভাবিকই। যদিও আমরা এসবের প্রতি আসক্ত নই, তবুও আমাদের নিজেদের স্বার্থেই এসবের প্রতি নির্ভরশীলতা কমানো উচিত, বিশেষ করে চিনির জন্য তো অবশ্যই। ডোপামিন এবং বিরতিহীন উন্মাত্ততা আপনার দীর্ঘমেয়াদী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। গবেষণায় দেখা যায়, যারা দীর্ঘতম সফলতার ভবিষ্যৎবাণী করতে পারে তারা মূলত দীর্ঘস্থায়ীভাবে চিন্তা করতে সক্ষম। যেসব মানুষ লাগাতার সেদিকেই দৃষ্টিপাত করে যেদিকে সে ভবিষ্যতে পৌঁছাতে চায়, তারাই সবথেকে ভালো সিদ্ধান্তকারী। তাদের ঝোঁক থাকে অন্যদের তুলনায় বেশি স্বাস্থ্যকর খাবার গ্রহণের, কর্মক্ষেত্রে আরও বেশি ক্রিয়াশীল হওয়ার এবং আরও বেশি অর্থ বিনিয়োগ করে রাখার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড সাফল্য নিয়ে বড় পরিসরে গবেষণা করেছেন। সে সম্পর্কে তিনি তার বক্তব্য তুলে ধরেন, অর্থনৈতিক এবং ব্যক্তিগত সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ। তার উল্লেখিত বক্তব্যের দীর্ঘমেয়াদী বলতে বুঝিয়েছেন, আগামী বছরগুলোর কথা মাথায় রেখে আজকের সিদ্ধান্তটি নেওয়ার ক্ষমতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকের দিনে এসে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোয় দৃষ্টিপাত করা মোটেও সহজ কীর্তি নয়। বহিরাগত অনেক শক্তি আমাদের স্বল্পমেয়াদী ভাবনার দিকে ঠেলে দেয় এবং আমাদের উৎসাহ দিতে থাকে সেসব মুহূর্তের প্রতিক্রিয়া দেখানোর জন্য, যেসব আমাদের পরিতৃপ্ত করে। যখন আমরা ঠিকই জানি আমাদের কি করা উচিত, তবুও আমরা তা করতে গেলে ব্যর্থ হই। উদাহরণস্বরূপ, আমরা জানি আমাদের স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত, কিন্তু দিন শেষে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকই মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় সহ অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি। আমরা এও বুঝি যে আমাদের পড়াশোনা করা উচিত, তবুও আমরা গড়িমসি করে আরেকটা নাটক দেখতে বসে যাই। শরীরচর্চার সুবিধাগুলো আমরা ঠিকই দেখি, তবে আমাদের কাছে সেই এক কোণায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুর সাথে গল্প করতেই বেশি ভালো লাগে।
আমি বিশ্বাস করি এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট দুই আমাদের দীর্ঘমেয়াদী ভাবনার অক্ষমতায় এবং দৃঢ় চিত্তে সামনে থাকা কাজে লক্ষ্যপাত করতে না পারার জন্য দায়ী। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস যে কাজটি করে গিয়েছেন তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তিনি তার সন্তানদেরকে মোবাইল অথবা ট্যাবলেট ব্যবহারে নিষেধ করেছিলেন, যেখানে তার ব্যবসায়ী ছিল লক্ষ লক্ষ গ্রাহকের কাছে এমন প্রযুক্তি বিক্রয় করা। কোটিপতি বিনিয়োগকারী এবং ফেসবুকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা চামাত পালিজাপিটিয়া যুক্তি তোলেন, দীর্ঘমেয়াদী কার্যক্রমে আমাদের লক্ষ্য ফিরিয়ে আনার জন্য আমাদের আপন সত্তার সাথে যোগসূত্র স্থাপন করতে হবে। এর শুরু মোবাইল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস সরিয়ে ফেলার মাধ্যমেই করা সম্ভব। এসব অ্যাপস সম্পর্কে তার আপন ভাষ্য হচ্ছে, দ্রুত প্রতিক্রিয়ার জন্য মস্তিষ্ককে পুনরায় আপন সত্তার সাথে স্থাপন করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পছন্দের তালিকা, মন্তব্য অথবা যথাশীঘ্রই উত্তর পাওয়া সহ প্রতিনিয়ত প্রতিক্রিয়া পাওয়ার মাধ্যমে আমরা নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে সব কিছুতেই দ্রুত ফলাফল আশা করা শুরু করি, এবং এমন অনুভূতির জন্যই আমরা সেই দ্রুত ধনী হন মূলক বিজ্ঞাপনগুলো দেখলে উদ্যমী হয়ে পড়ি। আর এসব রংচঙা বিজ্ঞাপনের পক্ষ ধরে আপন যুক্তিতর্ক দাঁড় করিয়ে দেই। আমরা তো শুধু সবথেকে ধনী ব্যক্তি এবং সবথেকে সফল ইউটিউবারের কথাই শুনেছি, তার কথা তো শুনিনি যে ব্যর্থ ছিল। আমরা যত বেশি উন্মত্ততায় ফেটে পড়ি ততক্ষণ সময়ের জন্য আমাদের লক্ষ্যবিন্দু স্পষ্ট হয়, তা আবার আমাদের মূল লক্ষ্যের 12টা বাজিয়ে হারিয়েও যায়। এসব উন্মত্ততা আমাদের মস্তিষ্কে চাপ সৃষ্টির মাধ্যমে অস্বাভাবিক মানসিক ভিত্তি স্থাপন করে, যেমন সফলতাকে আরও দ্রুত এবং সহজে আসা উচিত, অথবা ওজন কমানোর জন্য বা অর্থ আয়ের জন্য তো আমাদের অত কঠিন পরিশ্রমের প্রয়োজন নেই। সর্বশেষে এমন ভ্রম ধারণা আমাদের বাস্তবিক দূরদর্শিতা এবং সময়ের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। হয়তো এটা ঠিক, দিনই দুপুরে সফলতা পাওয়া মানুষদের দেখে হিংসে হতে পারে, বিখ্যাত ইউটিউবারের প্রতি আমাদের ঘৃণাও জন্মাতে পারে। এমনকি এর থেকেও খারাপ ব্যাপার হলো এসব আমাদেরকে অযোগ্য অনুভব করায়। এসব আমাদের নিয়ে যেতে পারে আমরা যথেষ্ট ভালো নই, যথেষ্ট বুদ্ধিমান নই অথবা যথেষ্ট শৃঙ্খলাও নই এমন ভাবনায়। সুতরাং মাথায় ঘুরতে থাকে এইসব অপ্রাপ্তি মেটাতে আমাদের আরও তাড়াহুড়া করতে হবে। মাথায় প্রতিনিয়ত চলতেই থাকে এই বুঝি সুযোগটা হারিয়ে ফেলব। মনে পোক্তভাবে বাসা বাঁধতে থাকে আমাদের সেই রহস্যটি খুঁজে বের করতেই হবে যা আমাদের সফল হতে সাহায্য করবে। আর এমন উদ্ভট প্রতিযোগিতায় আমরা সেই গুরুত্বপূর্ণ এবং সবথেকে মূল্যবান বস্তুর কথাই ভুলে যাই, ধৈর্য। না, সারাদিন ধরে বসে বসে প্রেরণাদায়ক ভিডিও দেখা আপনাকে সাহায্য করবে না, তবে দৈনন্দিন জীবনে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া একটা দীর্ঘ সফলতার যাত্রায় এগিয়ে দিয়ে আসবে। আপনাকে শুধু সামনে থাকা কাজটির ব্যাপারে শান্ত থাকতে হবে এবং লক্ষ্যবিন্দুর দিকে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হবে। লক্ষ্যের ব্যাপারে দীর্ঘযাত্রা এবং ব্যক্তিগত অথবা পেশাদারী জীবনে সফলতার জন্য আসল ব্যাপারটি হচ্ছে আপনাকে অবশ্যই মনোযোগের ব্যাপারে আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে হবে এবং লক্ষ্যের দিকে দীর্ঘমেয়াদী সংযোগ স্থাপন করতে হবে। এর জন্য আপনার উচিত উচ্চমাত্রার উন্মত্ততায় জড়িত সকল কার্যক্রম থেকে দূরে থাকা। দীর্ঘমেয়াদী ভাবনার দরুন একটি উদাহরণ নিম্নে দেওয়া হলো। অ্যামাজন পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান। এটির প্রতিষ্ঠা হয় 1994 সালে, তবে এর প্রথম মুনাফার দর্শনের জন্য একে 2003 সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। সেই বছর তাদের নিট মুনাফা ছিল $35 মিলিয়ন, যেখানে পূর্বের বছরেও ক্ষতি লিপিবদ্ধ হয় $149 মিলিয়ন। এখন কথা হচ্ছে, এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস চাইলেই হয়তো অনেক আগ থেকেই মুনাফা অর্জন শুরু করতে পারতেন। পরিবর্তে তিনি সিদ্ধান্ত নেন পুনরায় বিনিয়োগের।
এবং তার ব্যবসাকে গড়ে তুলতে চেয়েছেন শক্তিশালী এক ভিত্তির উপর। তার মূল লক্ষ্য হয়তো ছিল দশকের পর দশক অ্যামাজনের টিকে থাকা নিশ্চিত করা। আপনার ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে তিনি হতে পারেন অনুপ্রেরণার খোরাক। প্রথমে সফলতার ভিত্তিটাই নয়তো প্রস্তুত করুন, অন্ততপক্ষে একটি একটি ইট গাঁথার মাধ্যমে হলেও। সেগুলোকে এতটা শক্তিশালী করেই করে তুলুন যাতে প্রথম বাধা বা প্রথম ধাক্কাতেই তা ভেঙে না পড়ে। মনে রাখবেন, আপনার লক্ষ্য অর্জনের রহস্যই হচ্ছে দীর্ঘমেয়াদী ভাবনা বজায় রাখা। তবে তা আজকালই গড়ে উঠবে না। আপনাকে অবশ্যই ধৈর্য এবং ধারাবাহিকতার শিল্প বীজ রোপণ করতে হবে। এর জন্য সেসব উন্মত্ততাময় লক্ষ্য বিমুখ কার্যাবলী এড়িয়ে চলুন যা আপনাকে অস্থির করে তোলে। সেসব বাহ্যিক উন্মাত্ততাও দূর করুন যেগুলো আপনার দীর্ঘমেয়াদী ভাবনার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপর আপনি হয়তো আগামী বছরগুলোতে ঠিক যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছানোর সম্ভাবনা আরও দারুণভাবে কয়েকগুণ বেড়ে যাবে। শেষ কথা, আজকের সমাজ এমনভাবে সাজানো হয়েছে যে বিভিন্ন দিক থেকে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার যেন ছিনতাই করে নেওয়া যায়। দুর্ভাগ্যজনকভাবে এটি আপনার ভালোর জন্য মোটেও সাজানো হয়নি। এসব সাজানো হয়েছে নির্বিঘ্নভাবে এবং কার্যকরভাবে আপনার পকেট খালি করার জন্য। যাই হোক, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নাটকীয়ভাবে এসব আপনার লক্ষ্যে দৃষ্টিপাতের ক্ষমতা কমিয়ে দেয়, অস্থিরতা বাড়িয়ে দেয় এবং আপনার সম্পর্কে আপনার সত্তায় খারাপ মনোভাব রেখে দেয়। যেসব ব্যাপার আপনার আপন জীবনে এবং আশেপাশে মানুষদের মধ্যে ইতিবাচকতা রেখে দিতে পারত, এই অতি উন্মাত্ততার জন্য সেসব ব্যাপারও কঠিন থেকে কঠিনতর হয়ে দাঁড়ায়। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। এরপর তৎপরতার সাথে নিজের কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে যথাশীঘ্রই সম্ভব শেষ করুন। আপনার মনোযোগ ছিনতাই হয় যখন আপনি অতি উন্মাত্ততায় ভাসতে থাকেন। এখানে যখন গড়িমসি করার অনেকগুলো কারণই রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ কারণটি হলো আমরা প্রায়শই অতি উন্মাত্ততাকে উপেক্ষা করে চলে যাই। যখন আপনি শান্ত থাকবেন এবং লক্ষ্যে অটল থেকে আসল কাজ করায় মনোনিবেশ করবেন, তখন তা তুলনামূলক সহজ হয়ে দাঁড়াবে। সামনে থাকা লক্ষ্যের পথে উন্নতির সাথে এগিয়ে যাওয়া আপনাকে হয়তো আরও বেশি উদ্দীপ্ত করে তুলতে পারে। তবে যাই হোক, আপনি যখন শান্ত এবং লক্ষ্যাভিমুখে যাত্রা করতে পারেন না, সমস্যা ঠিক তখনই দানা বাঁধতে থাকে। যা করা প্রয়োজন তা করার পরিবর্তে আপনি সারাটা দিন এ কাজ হতে ও কাজে লাফাতে থাকেন। তখন আপনার অবস্থা হয়ে যায় বৃত্তাকার পাইপে আটকে পড়া ইঁদুরের মতন। ইঁদুরটি যেভাবে বের হওয়ার পথ খুঁজে পায় না, আপনিও আপনার কাজ শেষ করার পথ খুঁজে পান না। তবুও আপনি প্রতিনিয়ত মেইল পড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ অথবা ইউটিউবে একটার পর একটা শিক্ষামূলক ভিডিও দেখে আসল লক্ষ্য এবং সময়কে গলা টিপে মারছেন। প্রায়শই এর প্রথম শুরুটা প্রভাতের কিরণের সাথে সাথেই হয়, যখন আপনি আপনার মোবাইলটি হাতে তুলে নিচ্ছেন। এরপর লাগাতার মেল ঘাঁটতেই থাকছেন। শুধু এতটুকু ঘেটেই তো শেষ নয়, এরপর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র কিছু সময় ঘুরে আসার। ইতোমধ্যেই মেইল, বিজ্ঞপ্তি এবং প্রতিক্রিয়া আপনার অভ্যন্তরীণ কার্যপ্রণালীকে উত্তেজিত করে ফেলেছে। সংক্ষেপে, আপনি অতি উন্মাত্ততার শিকার। এখন তো আপনি আপনার আপন উন্মাত্ততার ওষুধ পেয়ে গিয়েছেন, তো আপনি কাজ করতে পারবেন, ঠিক তো? কিন্তু তখন কি হয় যখন আপনি গুরুত্বপূর্ণ কোনো প্রকল্প নিয়ে আপনার টেবিলে বসে পড়েন? ব্যাপারটা কি তখন সহজ হয়ে যায়, নাকি তখন কাজ ছাড়া বাকি সব কিছু করার মনোভাব জাগ্রত হয়? সম্ভবত আপনি নিজেকেই বলে বসেন, কাজটা তো পরেও করা যাবে, বা আরেক কাপ কফি খাওয়ার জন্য মাথা ধরে গেছে, এও তো হতে পারে। তখনই আপনার মনে হলো, আরে আমার তো এই মেইলটির উত্তর দিতে হবে। আপনার তখন মনে হবে আপনার কাজ অপেক্ষা করতেই পারে। ফলশ্রুতিতে আপনিও সেই বৃত্তাকার পাইপেই আটকে যান, ইঁদুরের মতো।
আর একটু এগুলেই বের হওয়ার রাস্তা পেয়ে যাব ভেবে উন্মাত্ততায় পুরো শরীর উত্তেজিত হয়ে পড়ে। এই ব্যাপারটি ঘন্টার পর ঘন্টা আপন মনে অবস্থান করতে পারে, এমনকি দিনকে দিন ধরেও। উপরের প্রেক্ষাপটে আপনাকে মেলাতে পারছেন তো? অতি উন্মাত্ততার সমস্যা। যখন আপনি এমন সব কাজের সাথে যুক্ত হতে থাকবেন যেগুলো অতি উচ্চ মাত্রার উন্মাত্ততার, আপনার মস্তিষ্ক তখন আরও বেশি বেশি সেসব কাজের পুনরাবৃত্তি ঘটাতে চাইবে। আপনার উন্মাত্ততার ধাপ যত বাড়তে থাকবে, আপনার দৈনন্দিন কার্যক্রম তত বেশি নীরস এবং অপার্থিব বলে মনে হবে। তখন আপনি নিজেকেই জিজ্ঞেস করতে থাকবেন, কেন আমি বই লেখা, প্রবন্ধ পড়া বা বাজার ব্যবস্থাপনায় সময় দিতে থাকব, যেখানে আমি আরও সব মজাদার এবং আত্মতুষ্টিদায়ক কাজগুলো করে নিতে পারছি? বর্তমান উচ্চমাত্রার উন্মাত্ততা এবং কঠিন কাজগুলো করার নিম্ন পর্যায়ের উন্মাত্ততার পার্থক্যই হচ্ছে আপনার গড়িমসি মনোভাব। এর চিত্ররূপটি হলো, মনে করুন আপনি তরঙ্গদৈর্ঘ্য একটি উদ্দীপনার মধ্যে আছেন এবং সেই তরঙ্গদৈর্ঘ্যটি আপনার মূল কাজ থেকে পরিপূর্ণ ভিন্ন। তাহলে সেই উন্মাত্ততা আপনার কোন কাজের? যেহেতু আমি একজন লেখক, আমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই লেখালেখি করা। কিন্তু যখনই আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে যাই, ইউটিউব ঘাঁটতে থাকি অথবা আমার বই বিক্রির সংখ্যার দিকে দৃষ্টিপাত করি, তখন আমি আমাকে সেই ঘূর্ণির মধ্যে আবিষ্কার করি যেখান হতে পালানো যেন অসম্ভব। আমার এই সুখের উন্মাত্ততা যত বাড়তে থাকে, লেখালেখি আমার জন্য তত কম গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কঠিনতর কাজ হিসেবে ধরা দেয়। এখন মূল প্রশ্ন হলো, আমরা এ ব্যাপারে কি করতে পারি? কিভাবেই বা ক্ষুদ্র উন্মাত্ততায় পৌঁছানো যায়, যেখান হতে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আরও বেশি আনন্দদায়ক এবং উদ্দীপনাময় হবে? পরবর্তী অংশে আমরা এটি আলোচনা করতে যাচ্ছি। কর্মপদক্ষেপ। আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। আপনার উন্মাত্ততার একটি নির্দিষ্ট গঠন লিখে ফেলুন, যা আপনাকে প্রায়শই অতি উন্মাত্ততার দিকে ঠেলে দেয়। যেমন হতে পারে ফেসবুক, ভিডিও দেখা অথবা পূর্বের মেইল এবং খবর পড়তে থাকা। উন্মাত্ততার ফাঁদ। আপনি যত শীঘ্রই অতি উন্মাত্ততার পর্যায়ে প্রবেশ করবেন, আপনার মস্তিষ্ক তখন আপনাকে কৌশলে বোঝাতে চেষ্টা করবে যে এই মোহ ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এর বদলে আপনার মস্তিষ্ক আপনাকে উৎসাহিত করবে সেই উন্মাত্ততাকে আলিঙ্গন করে অতি উচ্চমাত্রার উন্মাত্ততায় ডুবে যেতে। মোটের উপর আমাদের সবারই তো জীবনকে উপভোগ করতে হবে, নাকি? এই অংশে আমরা এমন 4টি কৌশল সম্পর্কে জানব যেসব কৌশল আপনার মন আপনাকে আরও বেশি উন্মাত্ততায় আটকে রাখতে ব্যবহার করে। কৌশল 1, কাজে ফিরে যাওয়া সহজ। প্রথম যে কৌশলটি আপনার মন কাজে লাগায় সেটি হলো এমন ভান করা যেন কাজে ফিরে যাওয়া খুবই সহজ। ব্যাপারটা এমনভাবে আপনাকে উপলব্ধি করানো হয় যে আপনি যখনই কাজ শুরু করতে চাইবেন তখনই তা শুরু করতে পারবেন। আপনার কর্মের চাবিকাঠি যেন আপনারই হাতে। তবে এটি আর মোটেও সত্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আপনি ঘন্টার পর ঘন্টা কাজে ফিরে যেতেই পারছেন না। আপনাকে তখন হয়তো দেখা যাবে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটিও আগামীকাল অবধি স্থগিত রাখছেন। আসল কথা হলো, আপনি যদি একবার অতি উন্মাত্ততায় ভেসে যান, তখন আপনি নিজেই খুঁজে পাবেন পুনরায় কাজে ফিরে যাওয়া কতটা কঠিন। আমি গুণেও শেষ করতে পারবো না যে ঠিক কতবার আমি আমাকে বলেছি আমি একটু পরে লেখা শুরু করব। এমনটা কখনোই হয় না। অতএব যদি আপনি এখনও ভাবছেন যে আপনি সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আছেন এবং যখনই চাইবেন তখনই শুরু করতে পারবেন, তবে আরেকবার ভাবুন। কৌশল 2, আপনি এটি পরেও করতে পারবেন। আপনার মন অন্য আরেকটি কৌশল খাটায়। এভাবে আপনি আপনার কাজটি পরেও শুরু করতে পারবেন। এই কৌশলে আপনাকে উপলব্ধি করানো হয় যে এখনও বিকেলের পুরো সময়টাই বাকি, অথবা এই কাজ তো কালও করা যাবে, বা আগামী সপ্তাহে, নয়তো আগামী মাসেই। যত যাই হোক, যদি আপনি এসবের বিরুদ্ধে রুখে না দাঁড়ান,
তবে এগুলোই আপনার অভ্যাসে রূপ নেবে এবং আজ থেকে 5 বছর পর আপনি আপনার উপরই ক্ষুব্ধ হবেন, এতদিনে সম্পন্ন করা অল্প কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে। কৌশল 3, প্রদীপ্তি এবং পরিপূর্ণতা এক নয়। আপনি যখন উন্মাত্ততাময় কাজে মগ্ন, আপনার মন আপনাকে বোঝাতে থাকে আপনি কতটা মজা পাচ্ছেন, কতটা উপভোগ করছেন, যেন আপনার আরও বেশি করা উচিত। এই মুহূর্তে আর অন্য কিছু নিয়ে ভেবোই না, শুধু উপভোগ করতেই থাকো। আপনার মন আপনাকে এমনই বোঝাতে থাকে, কিন্তু আপনার মন আপনাকে যত যাই বলুক না কেন, উত্তেজনা এবং প্রাপ্তি কখনোই সমান হয় না। যখন আপনার উন্মাত্ততা কমবে এবং মন স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, তখন নিজেকে নিম্নের প্রশ্নগুলো করুন। আমি আদতে ঠিক কতটুকু লাভবান হচ্ছি? ইউটিউব ভিডিও দেখে, ফেসবুক ঘেঁটে অথবা লাগাতার মেইল পড়ে সময়গুলো কি অর্থপূর্ণভাবে ব্যয় করছি? এগুলো কি আপনার জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে? মনে রাখবেন, উত্তেজনা মানেই পরিপূর্ণতা নয়। উত্তেজনা মজাদার হতে পারে, তবে এই ব্যাপারটিও নিশ্চিত করবেন যে আপনি এমন কিছুর উন্নতি ঘটাবেন যা আপনার আত্মিক ভাবমূর্তিকে শান্ত করবে এবং লক্ষ্যকে মজবুত করবে। এটি আপনার পরিপূর্ণতাকে দীর্ঘায়িত করার অন্যতম উপায়। যদি আপনি আপনার সময়কে কার্যকরভাবে এবং অর্থপূর্ণভাবে ব্যবহার করা শিখতে চান, তবে আমার লেখা মাস্টারি সিরিজ 8 এর বই মাস্টার ইউর টাইম পড়ুন। কৌশল 4, আপনি ছেড়ে দিচ্ছেন। প্রতি 30 মিনিটে একবার মেল দেখতে থাকা আপনাকে চমৎকার এক প্রাপ্তিতে ফেলে দেয়। তখন মনে হয় পারিপার্শ্বিকতার উপর আপনার এক অদৃশ্য নিয়ন্ত্রণ রয়েছে। আপনি কোনোভাবেই চান না যে একটি জরুরি মেইল অথবা সদ্যপ্রাপ্ত খবরটি হাতছাড়া করতে, ঠিক তো? তবে আপনার সত্যিকার অর্থে কি তখনই মেলগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন পড়ে? আপনার আসলে কি সদ্য ঘটা খবরটি জানা প্রয়োজন, তাও ধারাবাহিকতার সাথে? এমন চিন্তাভাবনা মূলত হারিয়ে যাওয়ার ভয় থেকেই জন্মায়, আর এই ভয় সেই ভীতু মানসিকতারই প্রতিবিম্ব। যে মানসিকতার ভিত্তি তৈরি হয় সবসময় এই ভয় থেকে, নিশ্চয়ই খুবই অল্প সুযোগই আছে হাতে, তাও যদি হাতছাড়া হয়ে যায়। যেন আপনার সকল সুযোগই হরণ করে নিতে হবে, এমনটাই তো। কিন্তু সুযোগ তো সবখানেই আছে, ভবিষ্যতে তো অবশ্যই আরও বাড়বে। একইভাবে আপনি খবরের একটি পাতা এড়িয়ে গেলেন, এর ফলে হয়তো কোনো এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেন না, অথবা আপনার প্রিয় ইউটিউবারের কোনো লাইভ দেখতে পারলেন না। এসব খুবই স্বাভাবিক। অবশ্যই আমি আপনার বাচ্চার জন্মক্ষণ এড়িয়ে চলার পরামর্শ দেব না, বা আপনার কোনো ভাই বা বোনের বিয়ের অনুষ্ঠানও বাদ দিতে বলবো না। তবে অধিকাংশ অনুষ্ঠানই জীবনে প্রভাব ফেলে না। ব্যক্তিগতভাবে আমি কদাচিৎই খবরাখবর পড়ি এবং অপরিচিত কারোর কলও ধরি না, এবং আমি একদমই কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার ব্যাপারে চিন্তা করি না, কারণ আমি জানি জীবনে উপভোগ করার জন্য আরও দারুণ দারুণ সব সুযোগ আমার আসবে। আপনার কি মত? হারিয়ে যাওয়ার ভয়ে আপনিও কি ভীত হয়ে থাকেন? আপনি যদি এমন কোনো দিনের ফাঁদে আটকে থাকেন, তখন তা লিখে ফেলুন। এমন সচেতনতা আপনাকে উন্মাত্ততা কমাতে সাহায্য করবে এবং কাজ শুরু করে লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে একাগ্র করে তুলবে। কর্মপদক্ষেপ: আপনার কার্যনির্দেশিকা ব্যবহার করুন। নিজেকে নিম্নোক্ত অবস্থার উপর ভিত্তি করে 1 থেকে 10 অবধি সংখ্যা দিন। 1 অর্থ আপনি ফাঁদে পড়ছেন না, 10 অর্থ এসব আপনার পরিস্থিতির সাথে পুরোপুরি মিলে যায়। কৌশল 1, আমার মন আমাকে উপলব্ধি করায় কাজে ফিরে যাওয়া সহজ। কৌশল 2, আমার মন আমাকে বোঝায় কাজটি পরেও করা যাবে। কৌশল 3, আমার মন আমায় বিশ্বাস করায় উত্তেজনায় পরিপূর্ণতা। কৌশল 4, আমার মন বলে সুযোগ সবসময় সীমিত। ডোপামিন ডিটক্সের পর্ব 2 এখানেই শেষ হলো। পরবর্তী পর্বগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।